সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি উপন্যাসটির ৪৯তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। ক্রমে সাঁঝ নেমে এলো। স্টেশনে আলো জ্বলছে, শহরের রাস্তায় আলো। আজ আর তবে দু বন্ধুতে সাইকেলে বালিরঘাটে জ্যোৎস্না দেখতে যাওয়া হলো না। দিগন্ত প্রসারিত মাঠে নেমে জ্যোৎস্নায় ডুবে যাওয়া আমাদের বিলাস। আমি চুপ মেরে বসে থাকি। মুকুল গলা ছেড়ে গান ধরে। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। আমি তখন আর বিলু থাকি না, মুকুল তখন আর মুকুল থাকে না। এক রাজার পৃথিবী আমাদের সামনে। মাথায় উষ্ণিস, এক হাতে তরবারি, অন্য হাতে ঘোড়ার লাগাম। পেছনে বসে আছে রাজকন্যা সংযুক্তা। পৃথ্বীরাজ জয়চন্দ্রের কন্যা হরণ করে পালাচ্ছে। সব যুগেই এই পৃথ্বীরাজদের কপালে দুঃখ থাকে। বললাম, এবারে ওঠো, আমাদের সাহসী হওয়া দরকার। তুমি বলছো সাহসী হতে? আলবাত। আমার মধ্যে মুকুল নতুন কিছু যেন আবিষ্কার করে মনমরা ভাবটা কাটিয়ে ফেলল। আমি এভাবে কখনো কথা বলি না। কথা সব আমার মনের সঙ্গে। বাইরের লোক দেখলে ভাবে আমি এক বিষণ্ণ মানুষ। মুকুল নিজেও এই অনুযোগ করেছে বারবার। বিলু, তুমি এত বিষণ্ণ থাকো কেন? এত কম কথা বলো কেন? আজ আমার মধ্যে সে বিষণ্ণতা টের না পেয়ে সে অবাকই হয়ে গেছে। এ যেন অন্য এক বিলু তার সঙ্গে কথা বলছে। দারিদ্র বিলুকে তবে আর পঙ্গু করে রাখতে পারছে না। দুর্জয় সাহসের অধিকারী বিলু। বলল, বিলু, পারবে ফেস করতে? দেখো পারি কিনা। মুকুল বলল, তুমি পারবে, নো কম্প্রোমাইজ। যদি বলে রুদ্রাক্ষ ছদ্মনাম তোমার, বলবো হ্যাঁ। যদি বলে তুমি চৈতিকে নিয়ে কাব্য করেছ, বলবো হ্যাঁ। যদি বলে চৈতিকে নিয়ে তোমার এত কাব্য করার বাসনা কেন, বলবো হ্যাঁ, বাসনা থাকে, আপনারও ছিল। মাস্টারি করে সব হারিয়েছেন, বিয়ে থা করলেন না, সময়ে বিয়ে না করে পস্তালেন। চৈতির জীবন আমি নষ্ট হতে দেব না। আমরা ফিরছি। মুকুলের আবেগ এসে গেছে। আমার বলার ইচ্ছা ছিল, এত বলার দরকার হবে না। তার আগেই কাট। হঠাৎ মুকুল থেমে গেল। কি ব্যাপার বিলু, তুমি কিছু বলছো না? যা বললাম ঠিক বলিনি? মনের কথা ফস করে বেরিয়ে গেল। এত বলার দরকার হবে না, তার আগেই কাট। কাট মানে? চিত্রনাট্য দেখছিলাম, তাতে কাট কথাটার খুব ব্যবহার। চিত্রনাট্য দেখছিলে মানে? আরে, সেদিন বিমল কলকাতা থেকে নাটকের কাগজ নিয়ে এলো না। বিমলই আমাদের মধ্যে একমাত্র যে নাটকের চর্চা করে। সে কলকাতায় গেলে নাটক সম্পর্কিত যত কাগজ পায় নিয়ে আসে। সেই আমার কাছে কাগজটা দেখার জন্য রেখে গিয়েছিল। কি সুন্দর ছাপা, পরিচ্ছন্ন কাগজ। আমাদের অপরূপার কোনো অঙ্গসজ্জা নেই। কাগজটার পাশে অপরূপা খুবই ম্যাড়ম্যাড়ে। ইচ্ছে ছিল কাগজটা পরীকে দেখাবো। পরী দেখলেই তার বাসনা হবে অপরূপাকেও সেভাবে সাজানো যায় কিনা। কারণ কাগজটা তো আমাদের প্রাণ। কাগজের সম্পাদক আমি। কাগজের 3/4 ইজ্জত আমার। আমার ইজ্জত বাড়লে পরী কেন জানি গর্ববোধ করে। কিন্তু একে একে এমন সব জটিলতা এসে জুটবে কে জানত। যে পরী কাগজের সব, তাকে নিয়ে বাড়িতে চরম অশান্তি। পরীর দাদু যেতে বলেছে, মুকুলকে সঙ্গে নিয়ে গেলে হয়। কিন্তু মুকুল গেলে পরীর দাদু কিছু নাও বলতে পারেন। অবশ্য উপরে নিয়ে যেতে পারেন তিনি। মুকুলকে একা নিচে রেখে উপরে যাওয়াটা ঠিক শোভন হবে না। মুকুল বড় সেন্সিটিভ, আবার একা যেতেও ভয় করছে। এই ভয় থেকে মুকুলের কাছে চলে আসা। অথচ বলতে পারছি না, জানো, পরীর বিয়ে নিয়ে অশান্তি দেখা দিয়েছে। পরীর বিয়ে শুনলে সবাই সটকে পড়বে। বলো কি, পরীর বিয়ে? কার সঙ্গে? পরী রাজি? পড়বে না? কলেজ করবে না? আমাদের কাগজের কি হবে? আমার প্রাইমারি স্কুলের মাস্টারি করায় পরীর যাই ক্ষোভ থাকুক, যতই ভয় দেখিয়ে যাক যে তোমাদের কাগজে পরী আর নেই। কিন্তু মুকুল, প্রণব, সুধীনবাবুরা জানে আমি সামনে গিয়ে দাঁড়ালে পরীর সব ক্ষোভ জল হয়ে যাবে। ওরা বোঝে
বিলুর চরিত্রে এমন একটা ব্যক্তিত্ব আছে যা পরীর মতো মেয়েকেও ভাবায়। কাগজের আর্থিক দিকটায় কোনো জটিলতা দেখা দিলেই পরীর সামনে ওরা আমাকে ঠেলে দেয়। সেই পরীর বিয়ে ঠিক, পরী রাজি নয়। পরীর চোখ বসে গেছে, যেন একটা বড় অসুখ থেকে উঠেছে দেখলে মনে হয়। আর সেই চিৎকার, দাদু জানো না, তুমি জানো না ও আমার কত বড় শত্রু। সেই হাহাকারের ছবি চোখে ভেসে উঠলেই আমি স্থির থাকতে পারি না। রাতের ঘুম কেড়ে নেয়, কাউকে বলতেও পারি না। আমার বুকের মধ্যে টন টন করতে থাকে। বলি, পরি সত্যি সত্যি আমি তোমার সবচেয়ে বড় শত্রু। আমার শত্রুতার শেষ নেই। বাবা ঠাকুরের কাছে যাইনি, এও এক ধরনের শত্রুতা। সব দায়ভার আমার উপর অর্পণ করে বসে আছো। আমার উপর তোমার এত প্রবল বিশ্বাস। কথা যখন দিয়েছি বাবা ঠাকুরের কাছে যাব, আমি না গিয়ে থাকতে পারবো না। এখন বুঝতে পারছি এ যাওয়াটা আমার পক্ষে কত কঠিন। আচ্ছা, এক কাজ করলে হয় না? আমরা দুজনে কিছুক্ষণ চুপচাপ হাঁটছিলাম, কথা বলছিলাম না। কাঠ চিত্রনাট্যে ব্যবহার হয়ে থাকে। পরিচালক তার কাহিনী বিন্যাস অনেকগুলো দৃশ্যে ভাগ করে নেয়, অর্থাৎ এক একটা শট তোলার পরই কাট। আমার কাছে কাট এই শব্দটি অনেকভাবে এখন প্রযোজ্য। মনের মধ্যে কাট রয়ে গেছে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কথাগুলি পরিসংক্রান্ত চিন্তাভাবনা থেকে মুখ ফসকে বের হয়ে গেছে। মুকুল বুঝল চৈতালি সম্পর্কে নতুন কোনো পন্থা আমার মাথায় এসেছে। সে সঙ্গে সঙ্গে বলল, কি কাজ করলে হয় না বিলু? আমি কি বলি? এটা যে আমার নিজেরই সলিলকুই, বোঝাই কি করে? মুকুলের এমন সংকট মুহূর্তে নিজের জটিলতা নিয়ে অস্থির হয়ে উঠছি, তাও তো বলতে পারছি না। মুকুল তবে ভাববে বিলুটা বড় স্বার্থপর। সে নিজেকে ছাড়া আর কিছু ভাবে না, নিজের মান অপমান ক্ষোভ নিয়ে ব্যস্ত। বললাম, না মানে আমরা এখন যদি গিয়ে বলি, দেখুন আমরা সত্যি বাজে ছেলে নই, বাঁদর নই, কারণ আমরা এখন জ্যোৎস্নায় হেঁটে যেতে চাই। জ্যোৎস্না আমাদের চারপাশে এখন খেলা করে বেড়াচ্ছে। কত রকমের প্রজাপতি উঠছে আমাদের চারপাশে, কত রকমের গাছ আমাদের ছায়া দেয়। আমরা তারই সৌন্দর্যে বিভোর। নারী আমাদের কাছে এখন দেবী ছাড়া আর কিছু নয়। সব তরুণী আরাধ্যা দেবী। এখন আমাদের কোনো বাসনা নেই, বরং চৈতালির যে কোনো অপমান আমাদের অপমান। চৈতালিকে খাটো করলে আমরাই খাটো হয়ে যাব। রুদ্রাক্ষ চৈতালির সৌন্দর্যের পূজারী। মুকুল অবাক হয়ে বলল, পারবে বলতে? পারবো না কেন? মুকুল সহসা যেন আলোর খোঁজ পেয়ে গেল। ওর মধ্যে প্রবল ঝাঁকুনি দিয়েছে কেউ। সে ঘুষি পাকিয়ে হাওয়ায় উড়িয়ে দিল তার দুঃখ। সে বলল, পারতে হবে। হাতের তালুতে আরেক ঘুষি মেরে বলল, সত্যের বিনাশ নেই বিলু, আমাদের পারতেই হবে, কিছুতেই হেরে যাব না। তারপর থেমে আমার মুখের দিকে তাকালো। কি ভাবলো কে জানে। সে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলল, আমরা হেরে যাবার জন্য জন্মাইনি, আমরা হারব না। সে আমার হাত তুলে ইশতেহার দেখাবার মতো অথবা স্লোগান দেবার মতো বলল, বলো বলো, আমরা হারব না, হারব না। ওকে খুশি করার জন্য বললাম, আমরা হারব না, হারব না। আবার সে বলল, আমরা ভয় পাবো না, ভয় পাবো না। কিছুটা ছেলে মানুষই হয়ে যাচ্ছে ভেবে বললাম, ভয় পাবার কি আছে? না, তবু হাত তুলে বলো, বজ্র মুষ্টি তুলে বলো, আমরা ভয় পাবো না, ভয় পাবো না। পিডব্লিউডির কোয়ার্টার্স থেকে স্টেশনের পথ অনেক দূরে। ক্রোশব্যাপী এই মাঠ। উত্তরে শহরের রাস্তা লালবাগের দিকে চলে গেছে। দক্ষিণে শহরের রাস্তা জেলের পাঁচিল ঘেঁষে মোহন সিনেমার পাশ দিয়ে স্টেশনের দিকে গেছে। ফাঁকা মাঠের মধ্যে আমরা যতই চিৎকার করি না কেন কেউ শুনতে পাবে না। জ্যোৎস্নায় কিছু জীব এখনো মাঠে চড়ে বেড়াচ্ছে। ওগুলো ধোপাদের গাধা। আমরা দুজন এবং কিছু গাধা বাদে এই মাঠে অন্য কোনো প্রাণের সাড়া নেই। মুকুল আবার বলল, আমরা ভালোবাসবো, বাসবো। আমি চুপ করে আছি দেখে বলল, বলো, একসঙ্গে বলো, আমরা ভালোবাসবো, বাসবো। আমি বুঝতে পারছি মুকুল কি সাংঘাতিক নার্ভাস ফিল করছে। এখন না বলেও উপায় নেই।
এমন বন্ধু না থাকলে আমার স্কুলের মাস্টারিটাই হতো না। মিলের টিউশনি করতে গিয়ে কি অপমানের বোঝা না বইতে হতো। স্কুলের মাস্টারিটা হয়ে যাওয়ায় কত বড় নিষ্কৃতি পরি যদি বুঝত। আমি কিছু না বলায় মুকুল বোধহয় আহত হয়েছে। আমি যে আমার মধ্যে থাকি না, মানুষের চিন্তা ভাবনার কোনো ধারাবাহিকতা থাকে না। আমরা ভালোবাসার স্লোগান আমার মাথায় ঢোকেনি। ক্ষণিকের মধ্যে কত স্মৃতি ভিড় করে এসেছিল, মুকুলকে বোঝাই কি করে। বললাম, কি বলতে বলছো? বলো আমরা ভালোবাসবো বাসবো। দুজনে সমস্বরে বললাম, আমরা ভালোবাসবো বাসবো, আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। কিসের অধিকার মুকুল? কেন, ভালোবাসার অধিকার। কাকে? চৈতালিকে। আমি আর পারলাম না। বললাম, এ তো অর্জন করতে হয়, অধিকার অর্জন করতে হয়। কি করে করব বুঝতে পারছি না। আমিও ঠিক জানি না, তবে নিজেকে বড় করে তোলার মধ্যেই অর্জনের অধিকার জন্মায়। বড় অর্থে মুকুল আমি কৃতি হতে বলছি না। একজন গরিব মানুষও খুব বড় হতে পারেন, তার চরিত্রই তাকে বড় করে। এত অধীর হলে চলবে কেন? নারী মহিমা সব মেয়েদের মধ্যেই আছে। বুঝতে পারছি আমাদের মধ্যে হ্যাংলামিটা একটু বেশি। চৈতালিকে নিয়ে আর একটি লাইনও নয়, এবার থেকে অন্য যারা আছে তাদের কথা থাকবে। চৈতালিকে নিয়ে অপরূপায় আর একটি লাইনও নয়। তবে এত খাটাখাটনি কার জন্য? কেন, নিজের জন্য? দোষ আমার বয়েই গেছে। আমি বোঝালাম, শোনো মুকুল, ভেবে দেখো, শহরে লীলা রত্না কম ভালো গায়? ভালো গায়। সমর অধীরও জলসায় গায়। হ্যাঁ গায়। এরাই শহরের সব অনুষ্ঠানের মণি। চৈতালিকে বাদ দিচ্ছ কেন? চৈতালিও আছে, থাক না। একবার চৈতালিকে নিয়ে লেখা গেল, এবারে রত্নাকে নিয়ে। প্রফেশনাল জেলাসি, বুঝলে না? তুমি রুদ্রাক্ষ একবার দয়া করে প্রমাণ করো সব লেখাতেই তোমার কাব্য থাকে। আমি চাই কাব্যটা রত্নার বেলায় আর একটু বেশি থাকুক। আমরা খুবই নিরপেক্ষ, এটা প্রমাণ করা দরকার। নিরপেক্ষ প্রমাণ করব, কিন্তু কাগজ কি আর বের হবে? ওর গলায় ভারী হতাশার সুর। কাগজ ঠিক বের হবে। কাগজ আমরা কিছুতেই বন্ধ হতে দেব না। কাগজ আমাদের কাছে এখন মর্যাদার প্রশ্ন। আমরা এসে গেছি। দেবদারু গাছের ছায়া পার হলেই ওদের কোয়ার্টার্সের সামনেকার বাগান। মুকুলের দাদার ফুলের শখ। জবা, জুই, বেল ফুলের গাছ। গাছগুলিতে বেল ফুল ফুটেছে। জ্যোৎস্নায় গাছে খই হয়ে ফুটে আছে। বেল ফুলের সুগন্ধে সারাটা বাগান ম ম করছে। মুকুল থমকে গেছে, বাগানে ঢুকছে না, আমাকে ঠেলে দিচ্ছে। চৈতালির প্রতি আমার কোনো দুর্বলতা নেই, তবু কেন জানি মনে হয় চৈতালি আমাদের সঙ্গে খুবই বেমানান, ঠিক যেমন পড়ি। সব সুন্দরী তরুণীরাই অন্য কারো জন্য যেন অপেক্ষা করে আছে। আমরা ফালতু। যত নিজেদের ফালতু মনে হয়, তত কাব্যচর্চার প্রতি কেন জানি অনুরাগ জন্মায়। মাথায় এই অনুরাগের ঠেলা খেলে অনেক সাহসী কাগজ বের করে ফেলতে পারি। আর পারি বলেই লাফ দিয়ে বারান্দায় উঠে গেলাম। চৈতালির দিদিকে পরোয়া করি না। দেখলাম বৌদি একা বসে কি একটা বই পড়ছে। চৈতালির দিদি নেই। খুব সতর্ক পায়ে ঢুকে বললাম, চলে গেছে? কে? মানে যে এসেছিল। বৌদি হা হা করে হেসে দিল। তোমরা ওকে এত ভয় পাও কেন বলো তো? ভয় না, ভয় নয়, মানে আর বোঝাতে হবে না। বন্ধুটি কোথায়? রাস্তায় দাঁড়িয়ে আছে। ডাকো। আমি ডাকলাম, মুকুল ভয় নেই, চলে এসো। মুকুল যেন কথাটার অর্থই ধরতে পারেনি, একেবারে তাজ্জব। সে বারান্দায় উঠে বলল, কে নেই? কার কথা বলছো? যার থাকবার কথা ছিল। তিনি কে? থাকলে আমার কি, না থাকলেই বা আমার কি? আমি কারুর দাস নই। বৌদি শাড়ি সামলে উঠে দাঁড়ালেন। বইয়ের ভাঁজে একটা কাগজ রেখে বললেন,
তোমাদের কোকিল কণ্ঠী কলকাতায় চলে যাচ্ছে, প্রেসিডেন্সিতে ভর্তি হয়েছে। আমার কাছ থেকে একটা চিঠি নিয়ে গেল, বরদার কাছে লিখতে হলো। শুনে মুকুল আমি হতভম্ব। মুকুল কখন ঘর থেকে বের হয়ে নিজের ঘরে ঢুকে গেছে খেয়াল করিনি। চিঠি কেন? সুপারিশ। বৌদির বরদা প্রেসিডেন্সিতে পড়ায় জানি, নিজের দাদা নয়, বৌদির বড় পিসিমার ছেলে। এটা বৌদি আমাদের অনেক সময়ই শুনিয়েছেন। বৌদির সুপারিশ তাহলে দরকার হয়? আর বৌদির দেবরটি বাঁদর, বাড়িতে বাপু সুপারিশ চাইতে তাহলে আসা কেন? কিরকম রাগ এবং বিদ্বেষ জন্মালো। স্বার্থপর, আমরা যা করি তাই অপছন্দ। বললাম, তুমি চিঠি দিলে কেন? বৌদি আমার দিকে না তাকিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। যাবার সময় বলল, গেলে বাঁচি বাপু, যা চলছে। তবে কি বৌদিও চায় চৈতালি শহর ছেড়ে চলে যাক? চৈতালি মুকুলের মাথাটি চিবোচ্ছে। চৈতালি মুকুলের ভবিষ্যৎ ঝড়ঝড়ে করে ছাড়বে। সব পক্ষই সমান। বৌদি বুঝল না আমাদের এই ভালোবাসা বেঁচে থাকার রসদ, কবিতা লেখার রসদ। মুকুলের সব অনুপ্রেরণা এই মেয়েটি। সে চলে গেলে মুকুল ভারী ভেঙে পড়তে পারে। দিনে অন্তত একবার যাকে না দেখলে দিনটা বিফলে গেল এমন মনে করে। তার পক্ষে চৈতালি শহর ছেড়ে চলে যাওয়া বড়ই হতাশা সৃষ্টি করবে। কাগজের জন্য মুকুলের খাটাখাটনি বৃথা মনে হবে। কাকে যে এখন চাঙ্গা করি, মুকুলকে না পরীকে? পরীকেও তো কথা দেওয়া আছে। না, কোনো পথ পাচ্ছি না। ফুল স্পিডে পাখা চালিয়ে চেয়ারে বসে পড়লাম। আমাদের হয়ে কেউ ভাবে না। বৌদিকে রাগিয়ে দেবার জন্য বললাম, চৈতালি চলে গেলেও মুকুল যা ভেবেছে তাই করবে। ঘর থেকে গলা বাড়িয়ে বৌদি আমাকে দেখল, বলল, কি বললে? না মানে ও তো বলছে বাংলায় অনার্স নেবেই। নিক না, কে বারণ করেছে? আমরা আর কতদিন? বাবুর এখন পাখা গজিয়েছে। বাবুকে বলে দিও জীবনটা এত সহজ নয়। আসলে বৌদি তো মুকুলকে ছোট থেকে বড় করেছে। সন্তান স্নেহ, বুঝি সব। সবসময় ভয় জীবনটা না মাটি হয়ে যায়। দুর্ভাবনা। দুর্ভাবনা কেবল দেখছি আমার বাবারই নেই। যা কপালে আছে তা নাকি খণ্ডাবার ক্ষমতা দেবতাদেরও নেই। পরীর দাদুর অনুগ্রহ লাভে বাবা খুবই খুশি। শহরের এমন জাঁদরেল মানুষ বাবাকে দেখে গাড়ি থেকে নেমে এসেছেন। এটা বাবার জীবনে সবচেয়ে বড় পুরস্কার। তাঁরই ইচ্ছে সব। না হলে একজন ছিন্নমূল মানুষের শেকড় চালিয়ে দেবার সময় এত সৌভাগ্য লাভ হয় কি করে? শুধু কি নেমে আসা? বাড়ির সবার খোঁজ খবর নিয়েছেন। পিলু পড়াশোনা করছে কিনা জানতে চেয়েছেন। 2-1 বছর বাদে পিলুর যে একটা হিল্লে হয়ে যাবে, বাবা পরীর দাদুর কথাবার্তায় এমনও অনুমান করে এসেছেন। তাঁর পরিবারের পক্ষে মাথার উপর এত বড় মানুষের কৃপাদৃষ্টি পড়বে স্বপ্নেও ভাবতে পারেননি। ও ঘর থেকে মুকুলের সাড়া পাওয়া যাচ্ছে না। বৌদি কখন 1 কাপ চা, কিছু নোনতা বিস্কুট রেখে গেছে টেরই পাইনি। চোখ বুজে সোফায় গা এলিয়ে বসে আছি। আসলে মানুষ একসময় বড় হয় স্বপ্ন দেখতে দেখতে। স্বপ্নে সে রেলগাড়ি চালিয়ে দেয়। এক একটা স্টেশন থামে, যাত্রী ওঠে, নেমে যায়। তারপর একসময় সে স্টেশনে গেলে কেউ আর থাকে না, গাড়িটা আর সে। এখন আমি সেই রেলের চালক। বাবা মা ভাই বোন নিয়ে রওনা হয়েছি। একটা নির্জন স্টেশনে কেউ দাঁড়িয়ে, তার আঁচল উঠছে, নীল বাতির মতো জ্বলছে, সিগন্যালিং। গাড়িতে আর একজন উঠবে বলে স্টেশনে এসে অপেক্ষা করছে। তাকে এবার তুলে নাও। বৌদি ডাকলো, বিলু, চা যে ঠান্ডা হয়ে গেল, কার ধ্যানে মগ্ন হলে? তাকালাম। বৌদি হাসল, বলল, বাবুকে ডাকো। চেয়ে দেখি টেবিলে 2 কাপ চা। ডাকলাম, মুকুল, এসো, চা ঠান্ডা হচ্ছে। তুমি খাও। আরে এসো, বাংলায় অনার্স নিয়েই পড়বে, দাদা বৌদি আর কিছু বলবে না। সহসা মুকুল লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে বলল, আমি কি নিয়ে পড়বো না পড়বো কাউকে ভাবতে হবে না, বলে চা নিয়ে নিজের ঘরে ঢুকে গেল। বসে বসে চাটুকু শেষ করলাম।
পরীর দাদুর সঙ্গে দেখা করতে না গেলে বাবার অনুযোগ শুনতে হবে। বাবা বলবেন, আমি ঠিক তোমাদের বুঝতে পারি না, নামি মানুষকে সম্মান দিতে তোমরা শেখোনি। সম্মান দেখালে কেউ ছোট হয়ে যায় না, নিজেকে নিজে ছোট না করলে কেউ তাকে ছোট করতে পারে না। তোমাদের মতিগতি আমি ঠিক বুঝতে পারি না। কি ভাববে মানুষটা? ভাবতে পারে তোমার বাবার সংসারে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, ভাবতে পারে খবরটা আমি তোমাকে দিইনি, তোমার বাবার দায়িত্ব জ্ঞান কম, এসবও তো তিনি ভাবতে পারেন। একবার দেখা করতে দোষ কোথায়? চটপট উঠে পড়লাম। না, যাওয়া দরকার। আমার জন্য না হলেও বাবার সম্মানের কথা ভেবে যাওয়া দরকার। মুকুলের ঘরে ঢুকে বললাম, যাচ্ছি, নতুন কপি সব ঠিক করে রেখো, প্রেসে দিয়ে দিব। মুকুল শুনল কি শুনল না বুঝলাম না। সে বলল, বৌদি কি বলল? চৈতালির দিদি কেন এসেছিল? প্রেসিডেন্সিতে সত্যি ভর্তি হবে? সুপারিশপত্র নিতে। কার জন্য সুপারিশ? চৈতালি সেনের হয়ে সুপারিশপত্র লিখে দিলেন বৌদি। কার কাছে? প্রেসিডেন্সির তোমাদের সে আত্মীয়ের কাছে। কেন? বৌদি কেন লিখতে গেল? সে তুমি তাকে জিজ্ঞেস করো। চৈতালি সেন চলে গেলে এই শহরের জ্যোৎস্না মরে যাবে। চৈতালি সেন চলে গেলে এই শহরে আর ফুল ফুটবে না। চৈতালি সেন চলে গেলে লাল দিঘির ধার, শহরের সদর রাস্তা, টাউন হল সব নির্জন পরিত্যক্ত নগরী হয়ে যাবে। অন্তত একটা মানুষের কাছে এই শহর মৃতের শহর বলে মনে হবে। কথাটা বলি কি করে? মুকুল চায়ের কাপ নামিয়ে বলল, তুমি তবে বলবে না? কি আর করি? কেমন অসহায় চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে মুকুল। মনে হয় কিছুটা শুনেছে, সবটা শোনেনি, কিংবা সবটাই শুনেছে। আমার কাছে আবার জানতে চায় বৌদির এটি ঠাট্টা কিনা। চৈতালি সেনকে নিয়ে বৌদির ঠাট্টা বিদ্রুপ আমাদের গা সওয়া হয়ে গেছে। বললাম, চৈতালি সত্যি শহর ছেড়ে চলে যাচ্ছে। আমাদের জন্য? কি জানি, আমরা তো একটা শীষও দিইনি, টিজও করিনি। কেন যে চলে যাচ্ছে? ঠিক জানো চলে যাচ্ছে? বৌদি তো তাই বলল, প্রেসিডেন্সিতে ভর্তি হবে। মুকুল মাথা নিচু করে কি ভাবল, তারপর বলল, আচ্ছা বিলু, একটা কাজ করলে হয় না? কি কাজ? আমি চৈতালি সেনের কাঁটা। তুমি কাঁটা হবে কেন? না হলে চলে যাবে কেন? ভাবছি আমি বরং চলে যাব। এ শহরে চৈতালি না থাকলে শহরটা অর্থহীন হয়ে যাবে। কি আজে বাজে বকছ? আজে বাজে বকছি না। একটা শহর বাঁচে বেঁচে থাকে, সেই নারী যবে হেঁটে যায় অকুস্থলে। কি কারণ জানি না, বাঁচি না আমি। আমার আত্মা খাঁচায় আছে জানি। সেই আত্মার জন্য নীল আকাশ চাই, চাই ঘর বাড়ি। বাড়ি আছে গাছ নাই, ফুল আছে পাখি নাই, নদী আছে জল নাই। সব শূন্য, অন্ধকারে ডুবে আছে গভীর নক্ষত্র। মুকুল তার একটি প্রিয় কবিতা বলে শুয়ে পড়ল। পাশ ফিরে মুখ লুকালো। আমি ওর পাশে গিয়ে বসলাম। বললাম, মুকুল, চৈতালি না থাকুক, আমরা তো আছি। ছেলে মানুষই করতে যেও না। তুমি চলে গেলে বালির ঘাটে গিয়ে আমার সঙ্গে তবে কে জ্যোৎস্না দেখবে? ভেবে দেখো তো, সেই জ্যোৎস্না, বালির ঘাট, বাদশাহী সড়ক, বাঁশের সাঁকো কত কবিতারই না জন্ম দিয়েছে। একা চৈতালি সেন সব কবিতার জন্ম দেয় না মুকুল। আমরাও আছি। তুমি না থাকলে আমি কত একা হয়ে যাব। মুকুল কি ভেবে বলল, সারাটা দিন আমি ভালো ছিলাম না। দাদা বৌদির সঙ্গে ঝগড়া করেছি। একটা স্বার্থপর মেয়েকে না ভালোবাসাই ভালো। এই তো চাই। মুকুল উঠে বসল। দীর্ঘকায় মনে হচ্ছে মুকুলকে। ভরাট গাল, রেশমের মতো নরম দাড়ি গালে, এক মাথা ঘন চুল ব্যাকব্রাশ করা, পাঞ্জাবি গায়ে গেরুয়া রঙের, বাহার যাকে বলে। এমন সুপুরুষ যেন আমার চোখে কমই ঠেকেছে। মুকুলের স্বভাব আত্মপ্রত্যয় ফিরে পাবার জন্য ঘুষি পাকিয়ে কথা বলা। সে বলল, আমাদের একটা কিছু করতেই হবে। আমরা দূরে যাবই,
সেখানে আমরা যাবই। আমাদের যেতেই হবে। এই যেতেই হবে বলে বেরিয়ে পড়ার সময় বললাম, তাহলে বলে যাই। কি বলবে? বৌদিকে বলে যায় যে তুমি ইকোনমিক্সে অনার্স নিয়ে পড়বে। আমার না হয় হলো, তোমার কি হবে? কেন? মাস্টারই করব, প্রাইমারি স্কুলের মাস্টার। দারুণ, ভাবা যায় না। কোনো দায় নেই, শুধু পড়িয়ে খালাস, তারপর মুক্ত স্বাধীন। তারপর আমার সাইকেল আর বাদশাহী সড়ক। তারপর শহরে বিকেল নেমে আসবে, গাছপালার ছায়ায় আমি চলে আসব তোমার কাছে। তারপর আমরা যাব ধোবিখানার মাঠে, সেখানে সবাই মিলে ঘন্টার পর ঘন্টা সাহিত্য চর্চা। আর অপরূপা তো থাকলই, সে আমাদের সব। আর কিছু না পারি, একটা কাগজকে ভালোবাসা কম কথা নয়। কাগজ তো নয়, লিটল ম্যাগাজিন। সব নতুন কথা, নতুন খবর মানুষের ঠিকানায় পৌঁছে দেব। পুরনো সব ঝেড়ে ফেলতে হবে। নতুন জেনারেশন তৈরি হচ্ছে, আমাদের কাগজটা হবে তারই মুখপত্র। আর কোথাও বেঁচে থাকতে না পারি, কাগজটার মধ্যে অন্তত বেঁচে থাকবো।